প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাইনুল হাসান, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে 1966 সালের 6 দফা। পাকিস্তান সৃষ্টি হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে। লাহোর প্রস্তাবে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছিল, কিন্তু পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়নি। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার জনগণের উপর পশ্চিম পাকিস্তানের শোষণ নির্যাতন শুরু হয়। 1947 সালের পর থেকে পূর্ব বাংলার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্যমূলক নীতি গৃহীত হয়, তার বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন হিসেবে 6 দফা উত্থাপিত হয়। 1965 সালে পাক-ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা স্পষ্ট হয়ে ওঠে এবং পূর্ব পাকিস্তানের জনগণ বুঝতে পারে যে তাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই উপর নির্ভরশীল। যুদ্ধ থেমে যাওয়ার পর 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি বিরোধী রাজনৈতিক দলগুলো লাহোরে এক সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তি হিসেবে 6 দফা কর্মসূচি পেশ করেন, কিন্তু পশ্চিম পাকিস্তানের প্রাদেশিক নেতারা এই দাবির বিপক্ষে অবস্থান নেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মেলন ত্যাগ করে ঢাকা ফিরে আসেন। এই 6 দফাকে তিনি নিজ দলের কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত করেন এবং এর ভিত্তিতে জনমত গড়ে তোলেন। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এবং গণ আন্দোলনের রূপ নেয়। 6 দফার প্রস্তাবগুলো ছিল: 1. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমনই হতে হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশন ভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব। সরকার হবে পার্লামেন্টারি ধরনের, আইন পরিষদের ক্ষমতা হবে সার্বভৌম এবং এই পরিষদ নির্বাচিত হবে সার্বজনীন ভোটাধিকার ভিত্তিতে জনসাধারণের সরাসরি ভোটে। 2. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবলমাত্র দুটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে: 1. দেশ রক্ষা ও 2. বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলোর ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। 3. মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা চলতে পারে: ক. সমগ্র দেশের জন্য দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। খ. বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রা চালু থাকতে পারে, তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভের প্রত্যয়ন করতে হবে এবং পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থ বিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। 4. রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। ফেডারেশনের অঙ্গরাজ্যগুলোর কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না, তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাষ্ট্রগুলোর সব ধরনের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে। 5. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতায় 5টি ধারা রয়েছে। 1. ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যের বহির্বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে। 2. বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলোর এখতিয়ারাধীন থাকবে। 3. কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোনো হারে অঙ্গরাজ্যগুলো মেটাবে। 4. অঙ্গরাজ্যগুলোর মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা কর জাতীয় কোনো রকম বাধা নিষেধ থাকতে পারবে না। এবং 5. শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্বস্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে। প্রস্তাব 6. আঞ্চলিক সেনাবাহিনীর গঠনের ক্ষমতা। আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে। 6 দফা কর্মসূচির গুরুত্ব। 6 দফা দাবি ছিল বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধিকার আদায়ের লক্ষ্যে একটি সুচিন্তিত ও বাস্তবভিত্তিক কর্মসূচি। এই 6 দফা ভিত্তিক আন্দোলনে পূর্ব পাকিস্তানের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, বাঙালির মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে, শোষিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জনগণকে আন্দোলনে উদ্বুদ্ধ করে। 6 দফার গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে: বাঙালির বাঁচার দাবি। 6 দফা ছিল বাঙালির বাঁচার দাবি। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সামরিক বৈষম্য ক্রমেই বেড়েই চলছিল। পশ্চিম পাকিস্তানের শোষণ নির্যাতন থেকে বাঙালি জাতিকে বাঁচানোর জন্য 6 দফা কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগিয়ে আসেন। তাই বলা যায় 6 দফা বাঙালির প্রাণের দাবি, বাঁচার দাবি। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। বাংলার জনগণের জাতীয়তাবাদের বিকাশে 6 দফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জাতীয়তাবাদী চেতনার সূত্র ধরেই 1969 সালের গণঅভ্যুত্থান এবং অবশেষে 1971 সালের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। 6 দফা আন্দোলনে পূর্ব বাংলার সব পেশাজীবীর ছিল স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণ। 6 দফার গুরুত্ব সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই বলেছেন, 6 দফা কর্মসূচি বাংলার কৃষক, মজুর, শ্রমিক, মধ্যবিত্ত তথা আপামর জনসাধারণের মুক্তির সনদ। এটি শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। এটি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের নিয়ে গঠিত বাঙালি জাতির স্বকীয় মহিমার আত্মপ্রকাশ ও আত্মনির্ভরশীলতা অর্জনের চাবিকাঠি। এজন্যই বলা হয় 6 দফা দাবি মূলত পূর্ব বাংলার জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বাঙালির ম্যাগনা কার্টা। 6 দফা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানের জন্য ম্যাগনা কার্টা স্বরূপ। বাঙালি জনগণ 6 দফা আন্দোলনের মাধ্যমে সর্বপ্রথম সরকারের সাথে আপোষহীন সংগ্রাম চালানোর শিক্ষা গ্রহণ করে। ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনা কার্টা ও অধিকার বিল, ফরাসি বিপ্লবের ফল যেমন সাম্য ও স্বাধীনতা, আমেরিকার যুদ্ধের ফলস্বরূপ যেমন গণতন্ত্র ও মৌলিক অধিকার, ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতার মূলে ছিল 6 দফা আন্দোলন। তাই 6 দফাকে ব্রিটেনের ম্যাগনা কার্টার সাথে তুলনা করা যুক্তিসঙ্গত।
উপরোক্ত আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে তথা স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৬ দফা কর্মসূচির ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। ৬ দফা এদেশের রাজনৈতিক ইতিহাসের একটি মাইলফলক। ৬ দফা ছিল একটি সুচিন্তিত কর্মসূচি। এটি ছিল বাঙালির মুক্তি সনদ, বাঙালির ম্যাগনা কার্টা।